ডিসেম্বরে নয়, সেপ্টেম্বরেই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের নির্মম ঘটনায় এবার খেপেছে ভারত। হঠাৎ করেই ভয়ানক বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যে কোনো সময় ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা, শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি সরকার। তারেক রহমানের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাহলে কি এস জয়শঙ্কর বিশেষ বার্তা দিলেন তারেক রহমানকে? শেখ হাসিনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আসলে কি খেলা চলতেছে, পেঁয়াজটা ঠিক আসলে কোথায় লাগছে, যেটা সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দর্শক, তার কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ডিসেম্বরে নয়, সেপ্টেম্বরেই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের নির্মম ঘটনায় এবার খেপেছে ভারত। হঠাৎ করেই ভয়ানক বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যে কোনো সময় ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা, শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি সরকার। তারেক রহমানের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাহলে কি এস জয়শঙ্কর বিশেষ বার্তা দিলেন তারেক রহমানকে? শেখ হাসিনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আসলে কি খেলা চলতেছে, পেঁয়াজটা ঠিক আসলে কোথায় লাগছে, যেটা দিল্লি সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। তারেক রহমান সরকারের ঘন ঘন দাবির জবাবে অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বললেন, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তাকে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে কি এস জয়শঙ্কর বিশেষ বার্তা দিলেন তারেক রহমানকে? আর সেই বার্তাটি কি এমন শুধু শেখ হাসিনার প্রত্যাবর্তন দাবি করলেই হবে না, ভারতের স্বার্থের দিকটিও বিবেচনায় নিতে হবে। আর যদি দুই দেশের স্বার্থের জায়গায় বড় ধরনের অমিল তৈরি হয়, তাহলে কি তারেক রহমানের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কি বলেছেন তা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। তিনি বলেছেন, যে কোনো সম্পর্ক টিকে থাকতে হলে পারস্পরিক স্বার্থ রক্ষার পরীক্ষায় পাশ করতে হয়। তিনি আরো যোগ করেন, আমি একজন বাস্তববাদী মানুষ। প্রতিবেশীরা শুধু ভারতের স্বার্থে কাজ করবে এমনটা আশা করি না। তবে আমরা যেমন তাদের যুক্তিসঙ্গত স্বার্থকে সম্মান জানাবো, তাদের থেকেও এমনটি প্রতিক্রিয়া আশা করব। জয়শঙ্করের এই বার্তার মূল অর্থ তিনটি। প্রথমত, বাস্তবসম্মত কূটনৈতিক সম্পর্ক। ভারত আবেগ নয়, বরং জাতীয় স্বার্থ ও বাস্তবতার উপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে নিতে চায়। দ্বিতীয়ত, উভয়মুখী প্রতিশ্রুতি। নিরাপত্তার দিক থেকে বা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে ভারত যা প্রত্যাশা করে, বাংলাদেশের কাছ থেকেও সমান সম্মান ও সহযোগিতার আশ্বাস চায়। তৃতীয়ত, কূটনৈতিক ভারসাম্য। রাজনৈতিক পরিবর্তন যাই ঘটুক না কেন, রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিক ও ভৌগোলিক পারস্পরিক নির্ভরতা অস্বীকার করার সুযোগ নেই। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পরবর্তী বড় পরীক্ষা হতে যাচ্ছে আসন্ন ব্রিক্স সম্মেলন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে সম্মেলনের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের বিষয়েও আলোচনা চলছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী সফর এবং অন্যান্য বিষয় নিয়ে ঢাকা ও দিল্লি পদ্মার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাস্তবতা হলো, ঢাকা ও দিল্লি একে অপরের ওপর নির্ভরশীল। বাংলাদেশের বিশাল বাজার এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ ব্যবস্থার বড় অংশ ভারতের সঙ্গে যুক্ত। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষা করা উভয় দেশের জন্যই অত্যন্ত জরুরি। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য ঢাকার সহযোগিতা দিল্লির কাছে গুরুত্বপূর্ণ। তাই দুই দেশের নীতি নির্ধারকরা খুব ভালো করে জানেন, বেশি উত্তেজনা কারো জন্যই দীর্ঘমেয়াদে সুবিধাজনক নয়। এস জয়শঙ্করের কথা থেকে পরিষ্কার, ভারত বর্তমান বাস্তবতাকে মেনে নিয়ে এগোতে চায়। তবে শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের দ্বিমত কিভাবে সমাধান হবে তা নির্ভর করছে আগামী দিনগুলোতে কূটনীতির টেবিল কতটা কার্যকর থাকে তার উপর। আপনার কি মনে হয়, ঢাকা দিল্লি সম্পর্কের এই বরফ কি ব্রিক্স সম্মেলনের মাধ্যমে গলবে?
রংপুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, তার কন্যা, তার সন্তান 4 জনকে একসাথে মারা হয়েছে। এই নারকীয় ঘটনা রংপুরে যেটা ঘটেছে সেটা রাজধানীর ঢাকাতে ঘটলে কি হতো সেই আলোচনা হতেই পারে। রংপুরের এই শিক্ষক পরিবারের একসাথে 4 জনের মৃত্যু, এটা আমাদেরকে কি বার্তা দিচ্ছে? যখন এই শিক্ষক পরিবার সম্পর্কে, তাদের ধর্মীয় অবস্থান সম্পর্কে আমরা জানতে পারছি তারা সনাতন ধর্মের মানুষ, তখন এটিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে বাংলাদেশে আবারও হিন্দু নির্যাতনের কথা, এবং ফলাও করে ভারতীয় গণমাধ্যমে এই ব্যাপারগুলো প্রচার করা হচ্ছে। বাংলাদেশের সরকার কি করছে? এর পেছনের কারণ কি? কারা মারল? এরই মাঝে 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এটা একটা ভালো দিক যে 2 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারা কারা, কি তাদের পরিচয়, কেন এই ঘটনা ঘটলো, ঘটনা কিভাবে ঘটেছে, রোমহর্ষক সেই কাহিনী আমরা জানতে পারলাম কিনা। চলুন, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, এই গণমাধ্যমগুলো এই ব্যাপারে কি বলছে। ইন্ডিয়া টুডের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, রিটায়ার্ড হিন্দু টিচার ফ্যামিলি ফাউন্ডেড ইনসাইড লকড বাংলাদেশ হোম। অর্থাৎ বাংলাদেশের একটি তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক ও তার পরিবারের মৃতদেহ উদ্ধার। গত রাতে রংপুরে নিজেদের তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, 2 সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ শ্বাসরোধের সন্দেহ করছে এবং একাধিক ইউনিট তদন্তের অংশ হিসেবে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। শনিবার গভীর রাতে রংপুর শহরে নিজেদের তালাবদ্ধ বাড়িতে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও 12 বছরের ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে যে শ্বাসরোধে তাদেরকে মারা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের জানান, রাত 11টার 11:30টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে শিক্ষক গণপতি চক্রবর্তী, যার বয়স 65 বছর, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার বয়স 50 বছর, তাদের কন্যা আগামী চক্রবর্তী 23 বছর এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী 12 বছর। বাড়ির বিভিন্ন অংশে মৃতদেহ পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। সিআইডি ইনচার্জ সুবীর চৌধুরী তিনি জানিয়েছেন, প্রীতিলতা ও আগামীর মরদেহ সিঁড়ি থেকে এবং গণপতির মরদেহ ছাদ থেকে উদ্ধার করা হয়। প্রিয়মের মরদেহ একটি খাটের নিচে পাওয়া যায়। প্রাথমিকভাবে আমাদের সন্দেহ তাদের শ্বাসরোধ করে মারা হয়েছে। তিনি আরও যোগ করেন, এই হত্যাকাণ্ডটি বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো একটা সময়েই ঘটে থাকতে পারে। গত রাতে তাদের দেহ উদ্ধার করা গেলেও এটা বৃহস্পতি কিংবা শুক্রবারে ঘটানো হয়েছে, এটা বলছে পুলিশ। পুলিশ সন্দেহভাজন 2 জনকে আটকও করেছে। তাদের নাম মুগ্ধ ও সিদ্ধার্থ। এই 2 জন সন্দেহভাজনরা তাদের বাড়ির ছাদে নিষিদ্ধ যে মাদক ইয়াবা সেবন করছিল। আমরা ইন্ডিয়া টুডের এই খবরে আর বেশিক্ষণ থাকতে চাই না। চলুন আমরা যাই একটু অন্য গণমাধ্যমের খবরে। অন্য গণমাধ্যম কি বলছে? অন্য গণমাধ্যম যেটা বলছে তাতে আমরা আপনাদেরকে দেখাতে চাই বিবিসি বাংলার শিরোনাম। বিবিসির শিরোনামটা দেখে নিন। বিবিসি ওদের ছবি সহ যদিও মুখ ব্লার করে দিয়েছে, তারা বলছে রংপুরে 4 জনকে খুন করে বাসায় বসেই খেজুর শশা খেয়েছে খুনিরা। মানে এই ঘটনা ঘটানোর পরে বাসায় বসেই খেজুর খেয়েছে, শশা খেয়েছে এবং বাসার ভেতরে বসে আবারও ইয়াবা সেবন করেছে, এই তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। এই খবর আমরা ডয়েচে ভেলে জার্মান গণমাধ্যমের খবরে একেবারে স্পষ্ট বার্তা রয়েছে। জার্মান গণমাধ্যমের খবরটা দেখানোর আগে আমরা এর প্রতিক্রিয়া বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন দেখুন, তাকে নিয়ে খবর, সেই খবরটা দেখে নিন। বলা হচ্ছে, রংপুরের ঘটনায় জামাত আমিরের পোস্ট, স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। তিনি ফেসবুক পোস্টে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে একেবারে স্পষ্ট নিউজ করেছে। ইন্ডিয়ার গণমাধ্যমগুলোকে এটা হিন্দু সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপন করা হচ্ছে বটে, তাদের পরিবার তো হিন্দু ধর্মের, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 2 জন আসামি ধরা পড়েছে তারাও হিন্দু ধর্মের। সুতরাং এখানে ধর্মটা গুরুত্বপূর্ণ না। আমরা প্রত্যাশা করব যে এর সঙ্গে কোনো সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা জড়িত নেই, কোনো ক্লু এর সঙ্গে জড়িত নেই। যে তথ্যে রংপুরে 4 জনকে হত্যা, মূল তথ্যটা তারা একেবারে সরাসরি বলে দিয়েছে, কোনো ধরনের রাগঢাক না করে। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে মাদক সেবন না করতে দেয় বাংলাদেশের রংপুরে 4 জনকে হত্যা, এটা পুলিশ বলছে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, যেটা বললাম, এই 4 জনকে যেটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা মূলত মাদক সেবন করতে না দেওয়ার। বাড়ির ছাদে ইয়াবা সেবনের সময় ওই শিক্ষকের কাছে ধরা পড়ে যাওয়ায় খুনিরা নির্মমভাবে ওই পরিবারের 4 জনকে হত্যা করে। ঘটনাটা কি হয়েছে পত্রিকার ভাষায় না, আমরা একটু আপনাদেরকে জানাই। ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে পাশের বাড়ির ছাদ টপকিয়ে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে এসে তারা ইয়াবা সেবন করছিল। ইয়াবা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে এতটাই সহজলভ্য হয়ে গেছে, আমরা সর্বশেষ খবর নিয়ে দেখেছি যে 300 টাকায় একটা ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। ব্যাপারগুলো এতটাই ছড়িয়ে পড়েছে এবং প্রতিটা গ্রামে যেভাবে এর ডিলার দেখা যাচ্ছে, প্রকাশ্যে এই ব্যবসাগুলো করা হচ্ছে, সেই সর্বনাশা ব্যাপারগুলো বাংলাদেশকে মহাসর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। আর এটা এমনই একটা মরণ নেশা যে এটাতে আসক্ত
আসক্ত যে কেউ যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে খুব সহজেই। সেখানে তার বিবেচনার কোনো ধরনের কোনো সামর্থ্য থাকে না যে সে কাকে মারছে। সে তার বাবাকে মারছে, মাকে মারছে, নাকি ভাইকে মারছে, নাকি সব থেকে কাছের বন্ধুটাকে মারছে। আসক্ত হলে তার আর হিতাহিত কোনো জ্ঞান থাকে না। সে এতটাই উশৃঙ্খলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় যে তার ব্যবহারের লিমিট তো নষ্ট হয়েই যায়। সে মানুষের সঙ্গে কখনো ভালো ব্যবহার করতে পারে না। কখনো কখনো হয়তো ওই ঘোরের কারণেই ঘটায়, কখনো কখনো ইচ্ছাকৃত ঘটায়, এবং এই ঘটনাগুলো ঘটিয়ে তারা মজা পায়। সেই সর্বনাশা মাদক ইয়াবাই এই বড় সর্বনাশটা করছে বলে ডয়েসে ফেলে বলছে। অন্য বাড়ির ছাদ টপকে ওই শিক্ষকের বাড়ির ছাদে তারা সেবন করছিল। শিক্ষক সিঁড়ি দিয়ে ছাদে উঠে দেখে যে এই কাজটা তারা করছে। তাদেরকে প্রশ্ন করে, তোমরা এখানে এই কাজ করছো কেন? কোনো ধরনের কোনো কথা নেই। শিক্ষককে ধরে শ্বাসরোধ করে তাকে মারে, এবং তারপরে শিক্ষকের ওই সময়ে চিৎকারে তার স্ত্রী এগিয়ে আসে, একে একে তার কন্যা, তার পুত্র এগিয়ে আসে, এবং পরবর্তী তিনজনকে, মোট চারজনকেই তারা মারে। এবং তারপরে বাসার ভেতরে যায়, ডাইনিং টেবিলে বসে, সেখানে খেজুর সহ বিভিন্ন কিছু ছিল, খেজুর, শশা, এগুলো তারা খায়, এবং ডাইনিং টেবিলে বসেই আবারও ইয়াবা সেবন করে চারটা দেহ চার জায়গায় রেখে বাইরে থেকে লক করে তারা চলে যায়। মানে এই ঘটনা সিনেমাকেও হার মানায়। এই ঘটনা সিনেমাকে এমনভাবে হার মানায় যে এই ঘটনা যেটা বললাম সেটা যারা শুনবেন তাদের মধ্যে এক ধরনের নতুন ভয় তৈরি হবে যে কোনো মাদকাসক্তকে আপনি বলতে এখন থেকে ভয় পাবেন যে তুমি এই মাদকটা গ্রহণ করো কেন, কিংবা কোথাও করছে তাকে বাধা দিতে আপনি ভয় পাবেন, কিংবা সে যদি আপনার ঘরের সন্তান হয় তাকে শাসন করতে আপনি ভয় পাবেন, কারণ সে যে কোনো মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড করে ফেলতে পারে। দেশটা যে কোথায় গেল! আমরা মনে করেছিলাম যে এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আমরা অনেক বড় সুখের রাজ্যে বসবাস করব। আমরা এই ঘটনা 2-4 বছর আগেও কিন্তু এরকম অবস্থা দেখিনি। আমরা খবর পাইনি যে বাংলাদেশের প্রতিটা গ্রামে এই লালচে, সম্ভবত কালারটা যদি আমি বলি কিরকম, একেবারে ম্যাজেন্ডার মতো কালার, এরকম একটা কালার, ওই ম্যাজেন্ডা কালারের ট্যাবলেট, এবং মাঝখানে একটা গণমাধ্যমে দেখলাম যে সেটা আবার নকলও তৈরি হচ্ছে বাংলাদেশে। সেটা বিভিন্ন উপকরণ দিয়ে সেটা নকল ট্যাবলেট তৈরি করা হচ্ছে। ব্যবসাটা এতটাই জমজমাট হয়েছে। তার এই ব্যর্থতা, যেটা জামাতের আমির বলছেন যে এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, কিন্তু এই ব্যর্থতাটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর এই 6 মাসেই তৈরি হয়েছে, নাকি এই অবাধ বাণিজ্যের সুযোগটা প্রসারিত হয়েছে মূলত ডক্টর ইউনূসের শাসনামলে? ডক্টর ইউনূসের শাসনামলে আমরা ছাত্রদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে না গিয়ে মবের রাজ্যে প্রতিষ্ঠিত করতে দেখেছি, এবং তখনই যার যা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।